এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদী আছে তারা কখনো বিএনপিকে ধরছে, কখনো এনসিপিকে ধরছে, জামাতকে ধরছে। আমাদের মধ্যেই এক ধরনের বিভেদ তারা তৈরি করছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে। মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে অত্যন্ত একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই সংসদে এসে কথা বলার একটা সুযোগ পাচ্ছি। 2024 সালের 17 জুলাই যেদিন আমাকে গ্রেফতার করা হলো, আবু সাইদ তার আগের দিনে শহীদ হয়েছেন। আবু সাইদের মা কান্না করে বলেছিলেন যে হামার বেটাক মাল্লু কেন। এই ভাষাটা একেবারে আমার নিজের মায়ের ভাষা। আমি রংপুরের সন্তান। রংপুরের ভাষায় আবু সাইদের মা যখন এই কথাটা বলেছিলেন, তখন এই বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা, তারা সকলে রাজপথে নেমে এসেছিল। হাজার হাজার মানুষ তারা শহীদ হলেন, হাজার হাজার মানুষ পঙ্গু হলেন। অনেকে এখনো আছেন যারা হয়তো মারা গিয়েছেন, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এমন বিভৎস একটা সময়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা জানি যে এখানে বিএনপির যারা বন্ধুরা আছেন, যারা জামাতের আছেন, আর আমরা নবগঠিত এনসিপি অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতিরেকে বাংলাদেশের এমন কোনো পক্ষ নাই, এমন কোনো মানুষ নেই যারা 24 অভ্যুত্থানের সময়টাতে রাজপথে তারা নেমে আসেনি। এই সংসদটা সেই দিক দিয়ে একটা ঐক্যবদ্ধতার প্রতীক, যে এই সংসদ ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ পক্ষের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে রাষ্ট্রপতির বক্তব্য হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং তিনি প্রকারান্তরে একটা টিপ্পণী কাটার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতির বক্তব্য বিরোধী দল শুনতে চায় না, তার উপরে কেন 50 ঘন্টার আলোচনা করতে চায়। মাননীয় স্পিকার, তিনিও খুব ভালো করেই জানেন যে অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অফিস, এই যে পদ, সেটাকে কিন্তু বিরোধী দল কখনো অস্বীকার করে নাই। বরং অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদে যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ব্যক্তি তিনি বহাল থাকতে পারেন না, আমরা শুধু সেই প্রতিবাদটাই এখানে করেছিলাম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাংলাদেশের মানুষেরা আমরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমি বিশেষ করে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশাপাশি আমার যেসব ভাইয়েরা, আমার যেসব বোনেরা 24 অভ্যুত্থানের সময়টাতে রাজবন্দী হয়েছিলেন, আমি তাদেরকে বিশেষ করে স্মরণ করতে চাই। শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য অপর্যাপ্ত হলেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু যারা রাজবন্দী হয়েছিলেন তাদের যে দুঃখ এবং দুর্দশা, কষ্ট, সেই বিষয়গুলোকে একেবারেই অ্যাড্রেস করা হয় নাই। এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, জুলাই অভ্যুত্থানের জন্য আলাদা করে একটা অধিদপ্তর করা হয়েছে। আমি তাদের কাছে আহ্বান রাখবো, সেই 24 অভ্যুত্থানের সময়টাতে যারা রাজবন্দী হয়েছিলেন তাদেরকেও যেন একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা হয়। মাননীয় স্পিকার, স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই। মাননীয় স্পিকার, বাংলাদেশের যেসব মানুষেরা যারা প্রবাসে অবস্থান করছেন, প্রবাসে থেকে এবারে তারা প্রথমবারের মতো ভোট দানে তারা অংশগ্রহণ করতে পেরেছেন, আমাদের সেসব প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে থেকে 24 অভ্যুত্থানে তারা সমর্থন দিয়েছিলেন এবং আমাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে এসেছেন, সেই সব প্রবাসী ভাইরা যারা কষ্টে আছেন, কিন্তু দেশের প্রতি তাদের যে টান, তার প্রতি একটা সম্মান আমরা এই সংসদ থেকে জানাতে পারি। মাননীয় স্পিকার, আমরা নতুন করে একটা বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম, যে বাংলাদেশটাতে রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি সেগুলো থাকবে না। আমরা পেশি শক্তির না, আমরা পলিসি নির্ভর একটা আলোচনার মধ্য দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাকে অনেক সুপারিশের মধ্য দিয়ে যেতে হয়। এখানে মনে হয় আমাদের যারা সংসদ সদস্য আছেন সকলেরই একই অবস্থা, সুপারিশ আসতে থাকে এলাকাগুলো থেকে। এমনকি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, মেডিকেলে একটা তার সিট প্রয়োজন, সেজন্য আমাদেরকে সুপারিশ করতে হয়। মাননীয় স্পিকার, যদি আমাদের সেবা খাতগুলো, সেগুলো যদি প্রাতিষ্ঠানিক নিয়মগুলো যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারত, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক হতো, আমাদের সেবা খাত যদি ঠিক হতো, মাননীয় স্পিকার, তাহলে কোনো একজন মানুষকে
হাসপাতালে সিটের জন্য এমপির কাছে সুপারিশ করতে হতো না মাননীয় স্পিকার। আমরা সেই জায়গায় দেশটাকে নিয়ে যেতে চাই। আমাদের সেবা খাতগুলোতে জনগণ আসবে, মানুষেরা আসবে, তারা তাদের সেবাগুলো সঠিকভাবে পাবে, সেরকম ধরনের একটা সেবা খাত এবং প্রাতিষ্ঠানিক একটা শক্তিশালী অবস্থা আমরা বাংলাদেশে দেখতে চাই মাননীয় স্পিকার। আমরা এখানে ফেসিবাদ বিরোধী সকল পক্ষই এখানে আছি, কিন্তু আপনি বাইরে খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদী আছে তারা কখনো বিএনপিকে ধরছে, কখনো এনসিপিকে ধরছে, জামাতকে ধরছে। আমাদের মধ্যেই এক ধরনের বিভেদ তারা তৈরি করছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে, আর আমাদেরই লোকজন তারা ওই ফেসিবাদীদের প্রোপাগান্ডায় সামিল হয়ে পড়ছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় মাননীয় স্পিকার। আমরা এই জায়গাটাতে একটা জিনিস বলতে চাই, আমাদের মধ্যে নীতিগত জায়গায় ভিন্নতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু এই বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রে এই সংসদের আমরা যারা আছি আমাদের কোনো পার্থক্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই মাননীয় স্পিকার। বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেসিবাদের যে উপাদানগুলো আছে, যেগুলো একজনকে হাসিনা করে তোলে, আওয়ামী লীগ করে তোলে, সেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারাটাও আমাদের লক্ষ্য মাননীয় স্পিকার। এই কারণে হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু একই অবস্থানগুলো, প্রতিষ্ঠানগুলো এখানে রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোতে হাসিনাকরণ করা হবে না, আওয়ামী লীগীকরণ করা হবে না, অর্থাৎ ফেসিবাদী যে হয়ে উঠবে না। সেই জন্য আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এসেছিলাম মাননীয় স্পিকার। সেই সংস্কারের প্রস্তাবনাগুলো এখন কতটা আধারে পড়ে গেছে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো, সেগুলো নিয়ে এই সংসদের মধ্যে এমনও কথা বলা হয় যে জুলাই সনদ নাকি আননেসেসারি, এমন ধরনের কথাও তারা বলেছেন। আমরা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যারা এখানে আছি, আমরাই যে সবসময় দেশের ক্ষমতায় থাকবো, আমরাই যে সবসময় সংসদে থাকবো, এর তো কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো বাস্তবতাও নেই। সবার ওপরে যেটা কর্তব্য মাননীয় স্পিকার, এতগুলো মানুষ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, এত শহীদের রক্ত আমাদের এই সংসদে আসার পেছনে বয়ে গেছে মাননীয় স্পিকার। আমরা সকল মানুষদের প্রতি আমাদের কমিটমেন্টের জায়গা এটাই যে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা যদি সুন্দর করে সামনের দিকে পরিচালিত করতে চাই, অবশ্যই রাষ্ট্র কাঠামোর যে ঘুণে ধরা ব্যবস্থা, সেটাকে সংস্কার করে গণভোটের যে রায়, সেটাকে বাস্তবায়ন করতে মাননীয় হবে। তিস্তা নদী আমাদের উত্তর অঞ্চলের লাইফলাইন হওয়ার কথা ছিল, কিন্তু শুকনো মৌসুমে আপনি সেখানে পানি পাবেন না। আমরা দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা বলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা আলোর মুখ দেখে নাই। এই ক্ষেত্রে একটা কথা বলতে হয় মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের স্বার্থে যে কোনো প্রকল্প যেগুলোতে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে, বাস্তবায়ন না করার জন্য সেই সময়গুলোতে আমরা সরকারি দল, বিরোধী দল আমরা দেখব না। আমরা সকলে মিলে বাংলাদেশের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা সহ সকল পরিকল্পনা বাস্তবায়ন করে বিদেশি প্রভুত্বকে অস্বীকার করে আমাদের শহীদেরা যেমন করে তখন স্লোগান ধরেছিল দিল্লি না ঢাকা, সেই স্লোগানের বাস্তবতা আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশকে স্বাধীন রাখবো, সেটাই আমাদের প্রত্যাশা হবে। গণভোট বাস্তবায়ন হবে।